আমার নাম জুনায়েদ খান। আমি সৌদি আরবিয়া জেদ্দা থেকে এসেছি। আর রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করতে আসি, যেটা এভরি 2 ইয়ারে করি। সো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সো ঘটনাটা হচ্ছে 2008 আর 7-8 এর দিকে, যখন আমি সামার ভ্যাকেশনে ঘুরতে বাংলাদেশে আসি। সো আমরা ঘুরতে আসলে আমরা নানু বাড়ি থাকি আর কি। সো আমরা আসলাম, আর ওখানে আমার খালারাও ইন্ডিয়া থেকে আসছেন, খালুরা দু ফ্যামিলি আসছেন, ইন্ডিয়াতে থাকে। তো আমরা গেট টুগেদার করলাম সবাই। ওনারা তো ইন্ডিয়াতেই থাকেন। হ্যাঁ, ওনারা ইন্ডিয়ার আর কি থাকেন আর কি। সো ওনারাও আসছেন, আমাদের সাথে দেখা করলেন। সো রাত্রে যেহেতু অনেক গেস্ট, আমরা সব একই রুমে ঘুমাইতাম। সো একদিন হঠাৎ রাত 3টার দিকে আমি আমার খালুর সাথে খাটে ঘুমাচ্ছি, আর নিচে আমার আব্বু, আম্মু, আমার ভাই আর আমার মামা সবাই নিচে ফ্লোরে করে ঘুমাইছিল। সো আমি ওনার সাথে রাত্রে খাটে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে রাত মিডনাইটের সময় দেখি উনি আমার গলা চাপে ধরছেন। আপনার খালু? হ্যাঁ, আমার খালুটা গলা আমার চাপে ধরছেন। সো আমি হঠাৎ করে রাত্রিবেলা উঠে দেখি, ও মাই গড, এটা কি? তো ওনার দিকে তাকালাম, তো চোখ বড় বড় করে আর অনেক জোরে হাসলেন। হাসার পর আর কি আমি গলা টেপার কারণে আমার ঘুমটা ভাঙে যায় আর কি। আমি ওটা দেখে অনেক ভয় পাই। তো দেখে আমি সরাসরি নিচে ফ্লোরে লাফ দিয়ে দিই, আর যাই আমার মামার পায়ের উপরে পড়ে আর কি। তারপর আমি সেন্সলেস থাকি 10-15 মিনিটের মতো। তারপর আমার আম্মু আসে, আমাকে উঠাইলেন। সবাই উঠালো, কি হলো। সো আমি এতটুকু বললাম কি আমি আম্মুর পাশে ঘুমাবো, আর আমি ডিটেলে যাইনি হয়েছে কি আর কি। তো সকালবেলা উঠলাম, তো সকালবেলা উঠে সবাই আমাকে ঠাট্টামি করতেছে আর কি, মনে করছে কি যে হতে পারে কোনো নাইট মেয়ার দেখছি, এই জন্য আর কি আমি এভাবে করছি। যেমন আমি এটা বিশ্বাস করতে লাগলাম। তো তার ঠিক 1 সপ্তাহ পর আমার খালুর ফ্লাইট থাকে, উনি কলকাতা থাকেন আর কি। 1 সপ্তাহ পর কলকাতার ফ্লাইট থাকে ওনার বাসায়। সো খালা থাকে 1 সপ্তাহ উনি নানানদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি আর কি খেলতেছিলাম আর কি, ওনার ফ্লাইট যেদিন গেছেন ওই দিন দুপুরবেলা আমি খেলতেছি। তো আমাকে খালা ডাকে বলে, জুনায়েদ এদিকে আসো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললেন কি, তুমি যে জিনিসটা দেখছো জুনায়েদ রাত্রেবেলা, ওটা কিন্তু সত্য। আমি বললাম কি, আমি তো কিছু বুঝতেছি না, তুমি ছোট ছিলাম, তো বুঝতাম না। তো আমি বললাম আপনার তো কথাটা বুঝিনি আর কি সঠিকভাবে। তো খালা বলেন কি, তোমার বাসায় যারা বড়রা আছে ওদেরকে ডাকো। তো আমি আমার আম্মু, আমার নানা নানি সবাই ডাকলাম আর কি। তো ওনারা আসলেন। আসার পর ওনাদেরকে বলল কি, জুনায়েদ যেটা রাত্রে ফেস করছিল ওটা কিন্তু অনেক সত্য। আচ্ছা। তারপর তো ব্যাপারটা আর কি আমরা বুঝলাম। তো উনি কাহিনীটা বললো, এটা হচ্ছে কলকাতায় কাহিনী যেটা হয়েছে আর কি, সেটাই মূল ঘটনা আর কি, যেখান থেকে স্টার্ট হয় আর কি। সো খালু একদিন মিষ্টির দোকানে যায় আর কি। এটা ইন্ডিয়া খুব ফেমাস মিষ্টির দোকান। প্রত্যেকটা ব্রাঞ্চ এদের প্রত্যেকটা সিটিতে, দিল্লি, বম্বে, এটা খুব ভালো একটা চেইন শপ। ওদের অনেক ফ্র্যাঞ্চাইজ আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো ওখানে গেলেন, তো যাওয়ার পর বসলেন, 2টা চেয়ার থাকে। আপনারা সবাই জানেন সাধারণত কি যে মিষ্টির দোকানে জিনের অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে আর কি, যেটা সাধারণত বলে। আমরা কিন্তু এর আগে এরকম ধরনের কথা বলেছি, পুরান ঢাকা বা বিভিন্ন জায়গায় এরকম আছে। আর সবচেয়ে অবাক ব্যাপার যেটা রাসেল ভাই, যে মিষ্টির দোকানটা রাত যদি সারাদিনে কোনো সেল না করতো, রাত 3টা পর্যন্ত খোলা থাকতো আর কি। কে আসতো মিষ্টির দোকানে, কে টাকা রেখে যেত, কে মিষ্টি নিয়ে যেত। মিষ্টি শেষ হয়ে যাচ্ছে, দেখতেছেন চোখের সামনে, দারোয়ানরা দেখতো। বাট ওখানকার ওনারা কিছু করে না, যেহেতু বিজনেস ওটা একটু বেশি একটু অ্যাভয়েড করতো আর কি। তো এরকম অনেক মিষ্টির দোকান রিলেটেড অনেক আছে আর কি। তারপর আর কি আমার খালু, তো ওখানে 2টা চেয়ার থাকতো। আপনি অনেক সময় নোটিস করবেন, চেয়ারটা ছিল বাথরুমের পাশে, স্টাফ বাথরুমের যারা। আমি আবারও বলছি, বাথরুমের পাশে কিন্তু চেয়ারটা ছিল। এটা কিন্তু এটা একটা অবাক ব্যাপার। তো খালু কি হলো জানি না, উনি ওই চেয়ারে গিয়ে বসলেন আর কি ওই দিন। তো বসার পর 10-15 মিনিট বসলেন। তো হঠাৎ করে 2-3টা স্টাফ মেম্বার আসে, উঠালো ওনাকে। ওরা এখানে উঠলেন, এখানে খুব খারাপ জায়গা, এখানে বসা নিষেধ লোকাল মানুষদের। মনে বলে লোকাল মানুষদের হলে চেয়ার এখানে রাখছেন কিসের জন্য, কিছু বলেন না ওরা। বলে আপনি বাসায় যান। বাসায় আসার পর যেটা পজিশনটা হয় আর কি, বাসায় যাওয়ার পর খুব অবাক ব্যাপার রাসেল ভাই, অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর রুম বন্ধ করে রাখতেন, আলো
কোনো ধরনের আলো নিজের গায়ের শরীরে লাগাতেন না, আর খালি বাথরুম যেতেন, আসতেন বাথরুম যেতে, আর 2-3 কিলো ভাত বলতেন পাকানোর জন্য, আর উনি 2-3 কিলো ভাত একা খাই নিতেন। সো ব্যাপারটা দেখে 2-3 দিন দেখছে সবাই। 2-3 কিলো চালের ভাত খাওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। সো এটা 1 কিলো খেলে একটা কথা ছিল, সেটাই সেটাই 2-3 কিলো ইটস নট নর্মাল। 10 জনের খাবার আমি খাচ্ছি। হ্যাঁ, এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার। সো বেসিকলি ওনার আম্মা দেখে বলে, জ্বরের ব্যাপারে তো এত খাওয়া তো মানে আমি বুঝতেছি না, এটা তো এত এরকম হওয়ার কথা না। তো প্রত্যেকদিন আর ওনার একটা সিমটম ছিল রাত্রে, প্রত্যেকদিন রাত্রে উঠে কাঁদতেন, আচ্ছা, কিছু কিছু রাত্রে কাঁদতেন, কিছু কিছু রাত্রে হাসতেন, এন্ড অল দ্যাট, এরকম একটা সিমটমস দেখা পড়তো। খালি রুম অন্ধকার করে থাকতো, সিক লিভ নিয়েছিলেন। তো এই আর কি রাসেল। তারপর একদিন রাত্রে তো থার্ড নাইট যেটা হয়, প্রফেশনাল থার্ড নাইট যেটা হয়, একটা খালু ঘুমাইছেন খালুর পাশে। তো খালু রাত্রে 3টা-4টার দিকে উঠে এক ধরনের উইয়ার্ড কান্না করছেন, একা একা শুয়ে শুয়ে কান্না করছেন, আর হাত দিয়ে কিছু সরাচ্ছে না, যে কোনো বিড়ালের আওয়াজ করছে না, যে কোনো বুকের উপর কোনো বিড়াল করছে। তো এরকম করতেছে। তো খালা উঠলেন, উঠে বললেন কি ব্যাপার, তুমি মনে হয় রাত্রে খারাপ স্বপ্ন টপ্ন দেখো প্রত্যেকদিন রাত্রে, তুমি এক কাজ করো, আল্লাহ আল্লাহ করো। আচ্ছা, নামাজি মানুষ, দুজনই নামাজি মানুষ আছে ভাই। তো উনি বললেন আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে মনে করো, ইনশাআল্লাহ তোমার ইয়াটা দূর হয়ে যাবে। তিনি উঠে বসে গেলেন, বসে ওনার দিকে তাকে অনেক হাসলেন। হাসার পর বলতেছেন কি ব্যাপার হাসছেন, মুসলিম থরি না হোক, মানে এটা মানে হচ্ছে আমি কি মুসলিম নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চাচার মুখ দিয়েই বলছেন এই কথা। আর নামাজি মানুষ যদি যদি এরকম কথা বলে, নামাজি মানুষ জানেন তো ব্যাপারটা খুবই উইয়ার্ড। আমার খালা উইয়ার্ড, মানে এই জিনিসটা খুব উইয়ার্ড ফিল করলেন, সরাসরি গিয়ে লাইট জ্বালেন, ভয়ের চোটে লাইট জ্বালানোর পর খালা বসে আছে। যখন হিপনোটিজমে হয়, যখন মানুষের একটা ধ্যান থাকে, যখন একটু ভাঙে গেলে একটা কোনো কিছু থেকে বেরিয়ে আসার পরে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নর্মাল হয়ে গেলে হঠাৎ করে। তুমি কি ব্যাপার, তুমি লাইট জ্বালালে, লাইট বন্ধ করো, আমি ঘুমাবো, কালকে আমার অফিস আছে। আচ্ছা। তো খালা বললো না, তোমার তো আমি মাত্র তোমাকে কি জিজ্ঞাসলাম, আল্লাহর জিকির করতে বললাম, আল্লাহর সূরা পড়তে বললাম, তুমি তো পড়লাম না, তুমি বলতেছো আমি মুসলিম নাকি। খালু বলে এটা কি বলো, আজকে কত তারিখ? খালু বলে ঘুম, আমার কালকে অফিস। তো খালা বলে তুমি তো 3 দিন ধরে অফিস যাচ্ছ না। আচ্ছা, আজকে কত তারিখ? বলে আজকে 29 তারিখ। আজকে 29, বলে না আজকে 26 তারিখ, আজকে তো আমার অফিস যাওয়ার কথা। তো তুমি 3 দিন ধরে অফিস যাওনি, আর তোমার জ্বর অনেক এইতে। তো খালু বুঝে গেলেন কি ওই মিষ্টির দোকানের কিছু কাহিনী। তো খালু বুঝলেন ঠিক আছে, তুমি এক কাজ করো, লাইটটা বন্ধ করো। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। এই কয়েকদিন তো উনি ম্যাক্সিমাম সময় এরকম ঘর অন্ধকার করে থাকতেন, লাইট সহ্য করতে পারতেন কোনো না। মানে হুঁশ নাই আর কি। আচ্ছা, এই কয়েকদিন সেরকম অবস্থার মধ্যে ছিলেন। তারপর হঠাৎ করে 3 দিন পরে উনি মানে বলা যেতে পারে যে পুরোপুরি সুস্থ। আচ্ছা, তারপরে কি হলো? বাবু বললো কি লাইট বন্ধ করো, ওই জিনিসটা যদি আমার মধ্যে কোনো খারাপ জিনিস থাকে ও আসবে, এই ঘরেই আসবে, এই ঘরেই আসবে। ঠিক আছে ভাই, যেহেতু খালা বলেছেন, উনি তো অনেক মানে অনেস্ট একটা পারসন। সো উনি বললেন উনি ক্লিয়ারলি দেখতেছেন একটা শ্যাডো আসছে, আর ওনার শ্যাডোটার পা গরুর পা বা ঘোড়ার পা যেরকম হয়, আর ওনার একটা তেল ছিল, মানে ক্রোকোডাইলের যেরকম তেল হবে, মানে লেজ, হ্যাঁ লেজ আর কি, কুমিরের আর কি লেজ টাইপ, আর একটা সিং ছিল, কোনো চোখ নাই কিছু নাই, আর হাতটা আর কি কিন্তু মানে হ্যাঁ, ছোট্ট কোনো কিছু ছিল না। দেখতেছেন আর কি, সামনে দাঁড়ায় আছে, দুজন নামাজি মানুষ। সো অনেকক্ষণ এরকম দেখার পর খালা তো একদম শক, কি বললো কিছু বুঝতেছে না। তো ওই খালু বলে কি তুমি কি চাও আমার থেকে? ও কিছু বলতেছে না, ওই যে স্পিরিটটা, মানে স্পিরিট বলবো ওই হিন্দু জিনটা বলতেছে সোজা সোজা। ওনার খালুকে বলতেছে কি তুমি ঘুমায় পড়ো। সো খালু বলতেছেন কি যে তুমি কে, কোথায়? তো এরকম কথা বলতে বলতে ওই জিনিসটা পালায় যায়, এই রুম থেকে ওই রুম করে, আবার খালু ওনার পিছে পিছে যায়, এবং খালু ওনার পিছে পিছে যাচ্ছেন আর কি, আবার এই রুম থেকে পালায় পড়তে, মানে এরকম অনেক ধরনের মানে একসঙ্গে দেখছেন, আর দুজনই নামাজি মানুষ আর কি। তো দেখে বেসমেন্টে পালাইছে, বেসমেন্টে পালায় হঠাৎ করে জানি একটা স্মোক হয়, হ্যাঁ
মানে ওই জিনিসটা স্মোক হয়ে পালাই গেল আর কি, মানে লাইক রান ওয়ে করছে আর কি, উড়ে আকাশে হয়ে গেল স্মোক হিসাবে আর কি। তারপর এগুলি দেখে দোনোজনই শখ। এটা কোনো মানে নর্মাল মানুষের কথা, এত নামাজ পড়ে আমরা, এটা তো কোনো হওয়ার কথা না কোনো। তারপর হয়েছে রাসেল ভাই কলকাতায় হাওড়া ব্রিজ আছে একটা, হাওড়া ব্রিজের ব্যাপারে অনেকেই জানেন নিশ্চয়ই। ওই পিছনে ওখানে অনেক বস্তি আছে, ওখানে বস্তিতে একটা ফেমাস পাগল আছে, পাগল যে অনেকেই শুনছেন, নিশ্চয়ই জানেন, আমরা যারা ওই এলাকার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ওনারা নিশ্চয়ই জানে, এটা খুব ফেমাস এটা। ওই পাগলের কাছে গেলেন খালা, কি যা বললেন কি আমাদের বাসায় এরকম ধরনের হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আপনি কি করে, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি বা আমরা কোনোদিন, উনি ভাবছেন ব্ল্যাক ম্যাজিক। তো ওই জিনিসটা পাগলটা বললো কি চল আমাকে নিয়ে চল, ওই মিষ্টির দোকানে নিয়ে চল। মিষ্টির দোকানে নিয়ে আসলেন খালা, অনেকক্ষণ দাঁড়ালেন, দাঁড়া বললেন কি তোর স্বামীর উপরে হিন্দু জিন অসর করছে, ওর উপরে একটা প্রকাশ করছে আর কি। সো বেসিক্যালি এটা শোনার পর খালা তো আর কি মানে তো খালা বলতেছেন সলিউশন কি, তোমার এটা কোনো সলিউশন নাই, এটা একটারই সলিউশন, হাজ করতে হবে। তো খালা না মন খারাপ না করে বলে ঠিক আছে আমি আরো অনেক ধরনের মোল্লা টাইপস বা অন্য আরো অন্য করো যারা হুজুর ওদের বা যারা যাদেরকে ধরলেন আর কি, যারা এই প্যারানর্মাল দিয়ে যারা ডিল করে আর কি, এক্সরসিজম করবে কিনা ভাবছে। সো ওই পাগলটি এটা বলছিল, ইভেন আসলে ভুলে গেছিলাম, বাট এই জিনিসটা তোর হাজবেন্ডকে সবসময় বিরক্ত করবে না, ঠিক আছে, আসবে মাঝে মাঝে আসবে, তোরা টের পাবি না, এটা এভাবে বসে তুই করে বলছিল উর্দুতে আর কি। তখন খালা বললেন কি যে আচ্ছা ফাইন, কোন মানে উনি শখ আর কি, কি বলবেন, অনেক মোল্লাদেরকে নিয়ে গেল, ওর মোল্লা আসে এক্সারসাইজও করছে, কিছু কিছু মোল্লা যার কোনো নেই, সলিউশন নাই, কোনো আউটওয়ে নাই, ওই পাগলটা বলে দিছে হাজ করা ছাড়া কোনো সলিউশন নাই ওটার। তারপর তো অনেক বড় একটা প্রবলেম, এরকম করে অনেকদিন থাকলো। তারপর এই কাহিনীটা আর কি এখানে শেষ হলো আর কি। খালা বলেন কি তোমার আঙ্কেলের উপর কিছু পজিশন করা আছে। সো ওই দিন রাত্রে আসলে আমি এটাই ফেস করছিলাম। সো আমরা সবাই বাসায় টেনশন না কি কোন আমার উপরে কোনো পজিশন কি, আমার উপর কোনো পজিশন বা আমার সামথিং আমার পিছনে বিহাইন্ড আছে নাকি। সো অনেক আমারও একটু ঝাড়ফুঁক করলো আর কি, নর্মাল যেটা, কিন্তু আমার কিছু পুরো আলহামদুলিল্লাহ কিছু হয়নি। বাট যেটা হয়েছে রাসেল ভাই, দ্যাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ওই জিনিসটা বাংলাদেশে যখন খালা চলে গেলেন কিছুদিন পর আমাদের ঘরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হলো। তার মানে ওই জিনিসটা এখানে, হ্যাঁ ওই জিনিসটা আর কি মাইগ্রেট করে, এটা খুব একটা উইয়ার্ড বিষয়, আমি তো বিশ্বাস করতে চাচ্ছিলাম না, বাট এটা কিন্তু যতক্ষণ নিজের বুড়া নানানিরা দেখছেন তো অবশ্যই কিছু রিয়েলি মিন করে দেখছেন। সো রাত্রে হয়তো রাসেল ভাই দ্যাট মার্বেল নর্মাল যেটা হয়, মার্বেল ফালায় দিল, দৌড়াদৌড়ি, তারপর কান্দাকাটি, লাইক আওয়াজ, কান্দার আওয়াজ শোনা যাচ্ছে, অনেক ধরনের কান্দা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় রাসেল ভাই মন্তর, ইভেন আপনি যদি বাসাটায় যান মন্তর পড়ে জিনিসটা, এবং সেটা শোনা যায় আমার নানির কানে অনেকবার আসে, মন্তর পড়ে যায়, এভাবে অনেক ধরনের ট্রাভেল করে। আর সবচেয়ে ওয়েট বিষয় হচ্ছে কান্দার আওয়াজ অনেক, আমার মামার সবাই ফেস করছে ওই কানটা। তো আস্তে আস্তে আমাদের ঘরে থাকা মানে হারাম হয়ে যায় আর কি, ওই ঘরে থাকা ইম্পসিবল হয়ে যায়। ঘর সবসময় ওখানে থাকেন, যে কয়দিনের জন্য আসতেন সে কয়দিন আমরা এই বাসায় 8 বছর ছিলাম, ওনার খালু দেওয়ার পর থেকে এই কাহিনী হলো। তো যখন এই প্যারানর্মাল হতো তখন আমরা ভাবছিলাম খালাকে একটু ফোন করে জানাই। তো খালা বললেন যে আমরা যা ফোন দিতাম না, আমরা অনেক হুজুর মোল্লাদেরকে মানছি, কোনো কিছু হলো না, যে বলে ঘর বন্দি করা, ওটা কোনো কাজে ছিল না। তো আমরা ভাবছিলাম কোনো ব্ল্যাক ম্যাজিক করলো নাকি, নাথিং, ওদের কোনো ট্রেস পাচ্ছিল না আর কি, খুব ডিফিকাল্ট বিষয়। সো পাগলের কাছে গেল আর কি আমার খালা কলকাতায়, আমার ফোন করার পর। তো গেলেন, ওই পাগলটা হাসতেছে, হ্যাঁ ওনাকে দেখে অনেক হাসতেছে। তো খালা বললেন কি ব্যাপার আফাস কি, মানে ওরা বলে কি আপনি হাসতেছেন কেন? তো পাগলটা সবাইকে তুই করে বলতো। ও বললো কি যে তুই জানিস তোর হাজবেন্ডকে ছাড়াই দিছ। আচ্ছা, খালা একটু বিয়েড হবে কেন, এটা কি কথা? বলে হ্যাঁ এখন থেকে তোর বাবা মার বাসা পছন্দ হয়েছে, এবং সে না জেনেই এগুলো সব বলে দিচ্ছে। হ্যাঁ এটা উইয়ার্ড বিষয়। এখনো রাসেল ভাই অ্যাপার্টমেন্টটা এখনো এমন অবস্থা আছে, মানে ভাড়া টাড়া দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু হয়নি।
বাট আপনি অ্যাপারেন্টলি বলেন যে দুই উইক পর পরই মানে হ্যাঁ। যারা থাকতে এসছে তারা, আর যেহেতু আপনারাও দেশে থাকেন না, হ্যাঁ। আপনারা দীর্ঘদিন ধরে দেশে থাকেন না, ওটা হ্যাঁ। পড়েই আছে। পড়ে আছে। তো এখনো মানে ওই সমস্যাটা চলছে। আমরা অনেক ইয়াও খুঁজছি, অনেকে থাকছে 1-2 মাস, হুম। বাট ওরা পরে আর থাকতে চায় না আর কি। আচ্ছা। বাট রাসেল ওই উইয়ার্ড জিনিস যেটা ওখানকার আপনি যেটা ফেস করবেন, ওই জিনিসটা আপনাকে ট্রাভেল করবে না। হুম। বাট যদি একটা ইশারা বা একটা ট্রেস পায় যে কি আপনি এখানে থাকবেন, তখন ডিস্টার্ব করা শুরু তখন করে। ডিস্টার্ব করা শুরু। আপনার কথাটা শুনি আমরা। তো বেসিক্যালি ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে মালয়েশিয়াতে। জি। ওর 4 বছর আগে। উনি একজন ইলেকট্রিশিয়ান। আচ্ছা। তো মালয়েশিয়াতে বিভিন্ন সিটিতে কাজ করতেন। একবার আমাদের কাজ পড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে খুব দূরে একটা জায়গাতে। তো ওখানে প্রায় 8-9টার মতো বিল্ডিং ছিল একটা প্রজেক্ট। তো ওনারা বিভিন্ন দেশের 10-12 জন ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, ওনাদের কলিগদের একটা কমপ্লেন ছিল, কিছু কলিগদের, যে ওখানে ওনারা মানে উপরের ফ্লোর থেকে কোনো একটা শব্দ পান। আচ্ছা। শব্দটা পান। তো সবাই শুনে নেই, যেহেতু ব্যাপারটা ওনারা তেমন ভাবে কেয়ারে নেয়নি। তো ওনারা যে ফ্লোরে থাকতেন, ওই ফ্লোরের কাজ শুরু হওয়াতে ওনারা সবাই শিফট করে উপরের ফ্লোরে। উপরের ফ্লোরে শিফট করার পরে সারাদিন কাজটা শেষ, রাত্রে যখন ঘুমাতে গেছেন, তো হঠাৎ আমার ভাইয়ার ঘুম ভাঙে, ওনার কলিগকে ডাকে। উনি তাকায় যেটা দেখেন যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা। মেয়েটা 18-20 বছরের হবে। মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেস পরা। তার চোখগুলো মানে একদম লাল, কোটের ভিতর ঢুকে আছে এরকম। আর মেয়েটা তাকে মানে কি যেন খুঁজতেছে, এবং তার ফেসের একটা সাইড সম্পূর্ণ মানে পুরা ঝলসানো। তো উনি ওই মেয়েটা কি যেন মানে খুঁজতেছে তাকে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার চোখ পড়ে একটা বাঙালি ছেলে, ছদ্মনাম বলতেছে আমি, রফিকের দিকে। তো ওই রফিকের দিকে তাকায় মেয়েটা মানে কি যেন বিড়বিড় করে বলতেছে আর হাসতেছে খুব। তো যখন এরকম সিচুয়েশন, ভাইয়াদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়া একটা ছেলে ছিল। তো সে একটা সূরা পড়ে জোরে জোরে হাতে তালি দিল। তো হাতে তালি দেওয়ার পরে মানে মেয়েটা কিছুক্ষণের মধ্যে মানে হাসি থামায় দেয়, এবং পরে আস্তে আস্তে ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো দেন ওনাদের কলিগ বলে যে তোমরা আজকে রাত্রের মধ্যে আর কেউ রুমের বাইরে যাও না। তো এটা নিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন যে কি দেখলাম। কিছুক্ষণ পরে মেয়েটা আবার ব্যাক করে আইসা আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায়, বলতেছে মানে আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় তাকায় আছে একদম স্ট্রেট রফিকের দিকে। ওরা কিছু বলতেছে না। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে মেয়েটা একাই চলে যায়। চলে যাওয়ার পরে এই হলো ফার্স্ট দিনের ঘটনা। তো তারপরে সকালবেলা যখন বস আসে, ভাইয়ারা সবাই বসের কাছে ঘটনাটা শেয়ার করে যে আমরা কালকে রাত্রে এমন কিছু একটা দেখছি। তো দেন বস বলে যে ঠিক আছে, আমি এখানকার যে লোকাল যে মাওলানা আছে তার থেকে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়, তোমরা এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না। তো এটা গেল ওদিনকার সারাদিন কাজকর্ম করার পরে রাত্রেবেলা যখন ওনারা মানে ঘুমাইতে যায়, তো এর আগে মানে রফিক ফ্রেশ হওয়ার জন্য যাবে। তো ওনারা যে ফ্লোরে থাকতেন ওই ফ্লোরের ওয়াশরুমটা বিজি ছিল। তো এই জন্য রফিক মানে উপরের ফ্লোরের ওয়াশরুমটা ইউজ করতে চায়। তো দেন ভাইয়ারা বলে যে না, যাওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি কালকে একটা ঘটনা ঘটছে। তারপর রফিক বলে যে না, আমি গ্রামের ছেলে, প্রবলেম হবে না, সমস্যা নেই, যাই। তো যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ওর কোনো খবর নেই। তো দেন ভাইয়ারা 2-3 জন মিলে উপরে যায়। যারা দেখে যেটা যে রফিক একটা সাইডে দাঁড়ায় আছে, বাইরের দিকে তাকায় কি যেন দেখতেছে। তো দেন ডাক দেয় যে রফিক, এবং ডাক দেওয়ার পরে হঠাৎ করে সে জাস্ট কি তার পুরো ঘাটটা ভাইয়াদের দিকে টার্ন করলো, টার্ন করে খুব জোরে জোরে হাসতেছে। সেই গত রাতে তার ভয়েসটা মেয়েদের মতো, এবং গত রাতে ওই মেয়েটার মতো হাসতেছে জোরে জোরে। তো এটা দেখার পরে ওনারা খুব ভয় পায় নিচে চলে আসে। দেন ওনারা নিচে যাওয়া ছিল বাকি কলিগ সবাই উপরে যায়, ওই রফিককে নিচে নিয়ে আসে। তো আনার পরে ওই ইন্দোনেশিয়ান ছেলেটা অনেক সুরা পড়ে ফুটু দেয়, দিলেও কিছুক্ষণ শান্ত থাকে। দেন আবার সে একই অবস্থা, আগের মতো হাসতেছে, চোখ টোক লাল। তো এরকম ভাবে ফজর পর্যন্ত চলার পরে সকালে যখন বস আসে, তো বস সব জিনিসটা দেখেন, এবং ওখানকার লোকাল যে মাওলানা ওনাদের দ্বারা হেল্প নেওয়া ট্রাই করেন, বাট তেমন একটা সলিউশন বের করতে পারে না।
তো একটা পর্যায়ে বস আর ওর রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল না, তো যার কারণে ওকে বাংলাদেশে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো সবার মধ্যে একটা কিউরিয়াস ছিল যে মানে এতগুলো মানুষ থাকতে কেন রফিকের দিকে এইভাবে ওই জিনিসটা তাকায় ছিল এরকম কিছু। তো এরপরে যেটা হয় যে একদিন ওনাদের মধ্যে থেকে একজন বাংলাদেশের রফিকের আম্মুকে কল দেয় জানার জন্য যে কেমন আছে। খোঁজ নেওয়ার জন্য যখন ফোন দেয়, ফোন দিয়ে জানতে পারে যে হ্যাঁ ভালো আছে। আর রফিকের আম্মুকে জিজ্ঞেস করে যে কেমন আছে রফিক এখন। তো ওর আম্মু খুব নর্মালি অ্যান্সারটা দেয় যে মানে খুব নর্মাল, যে এমন কোনো ঘটনা ঘটেইনি। তো এটা থেকে তাদের কিউরিসিটিটা আরো বাড়ে যে একটা প্যারানর্মাল ঘটনা, বাট তারা এইভাবে নর্মালি একটু উঠতেছে। দেন জিজ্ঞেস করে যে আপনার কাছে মানে ওরা রফিকের আম্মুকে ওনারা পুরো ঘটনাটা শেয়ার করে যেমন হয়েছে। তো রফিকের আম্মু যেটা বলে যে তোমরা এটা মানে এটা এখন নতুন দেখলাম, বাট আমরা এটা দেখতেছি ছোটবেলা থেকে। তো জিজ্ঞেস করে যে মানে কেন এটা। তো রফিকের আম্মু পরে পুরো ঘটনাটা শেয়ার করে যে মানে রফিকের আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন, এটা তখনকার ঘটনা, রফিকের নানা এসব জিনিস জিন এসব পালতেন। তো রফিকের আম্মু ছিল রফিকের নানার বাসায়। তো একদিন রফিকের আব্বু যায় যে মানে রফিকের দাদির শরীর অসুস্থ নিতে আসে। তো এরপর যেটা হয় মানে বলে যে রফিকের নানা বলে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে। আর ওনারা যে রাস্তা দিয়ে আসবেন ওই জায়গাটা ছিল একটু খারাপ, মানে নৌকা দিয়ে আসতে হবে। তো তারপর রফিকের আম্মু মানে আসে। এন্ড রাস্তায় যেটা হয় যে মানে ওনারা একটা সময় ফিল করতে পারেন যে ওই জায়গাটা মানে স্পেসিফিক জায়গাটা আসার পরে মানে নৌকাটা ওনারা ফিল করেন যে নৌকাটা ভারী হয়ে গেছে আগের থেকে, মানে কিছু একটা আছে নৌকার মধ্যে। এই জায়গাটার একটা ঘটনা আছে, এই জায়গায় একটা ঘটনা আছে যে মানে এরকম হয়েছে ওখানে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে অনেকে এমন হয়েছে যে ওখানে মাছ ধরে আসার পর এমন কিছু দেখছে এরপর থেকে পরে তারা সুইসাইড। রফিকের মায়ের সাথে কি হয় সেটা একটু বলেন। তো তারপরে যেটা হয় যে রফিকের আম্মু মানে ড্রিম দেখতো, মানে ওই দিন ওইখান থেকে আসার পরে নিষেধ অমান্য করে আসার পরে উনি প্রতিদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেন। স্বপ্ন কি দেখতেন? হ্যাঁ রাইট, স্বপ্নে দেখতেন যে ওনাকে কিছু একটা সামথিং একটা ফিগার, স্পষ্ট দেখতেন না, বলতেছে যে তোমার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটা তোমার ছেলেটা হলে আমাকে দিয়ে দিবা, মানে এই টাইপের কথাবার্তা বলতো। আর রফিকের আম্মুর সাথে যেটা হতো যে রফিকের আম্মু প্রায় ফিল করতো যে কিছু একটা প্রেজেন্স আছে তার আশেপাশে, কিছু একটা প্রেজেন্স ফিল করতে পারতেন। এবং মানে বাজে পশু পচা 6-7 দিন পচে যেমন যেটা বলেছিলেন আমাকে, আমার সেটা মনে আছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন দেখতো যখন প্রেগনেন্ট অবস্থায় এবং যখন বাচ্চাটা জন্ম নিল তারপরেও তিনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখতেন ঠিক একইভাবে যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছে। এবং শেষে তিনি না পেরে একটা সময় তার বাবার কাছে এই ব্যাপারে মানে সলিউশন চান। তার বাবা এগুলো সলিউশন দিতে পেরেছিলেন? হ্যাঁ, তার বাবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন দিয়েছিলেন। যেমন উনি ওই যেটা যে জিনটা মানে জিন হোক বা স্পিরিট হোক যেটা রফিককে নিতে চাইতো উনি ওইটাকে কয়েক করে রাখছিলেন। অ্যান্ড এরপরও যখন রফিকের প্রবলেম হইতো দেন রফিকের নানা ওখানে মানে রফিকে একটা তাবিজ দিচ্ছিল, যার কারণে তেমন ভাবে রফিকের তেমন কোনো প্রবলেম হইতো না। পরে আবার প্রবলেমটা হলো? হ্যাঁ, প্রবলেমটা পরে শুরু হয় যখন মানে ওই রফিকের নানা বলছিল যে তাবিজটা যাতে না হারায়। তো দেন রফিক বড় হওয়ার সময় মানে ওর নানা মারা যাওয়ার পরে কোন একভাবে ওই তাবিজটা হারায় যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। রুবেল বলছি ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে 2011 সালের এপ্রিল আর মে মাসের দিকে কাহিনীটা। তখন আমার কোচিং, আমি আসলে আমার ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার কোচিংটা ছিল রাত 8:30 পর্যন্ত। অ্যাকচুয়ালি বাসায় মানে কথা বলার মতো পসিবল ছিল না, দ্যাটস ওয়াই আমি বাসায় বলছিলাম রাত 10টা পর্যন্ত কোচিং। এই জন্য আমি ওই সময়টুকু আমার পাশে বাসাটা ছিল আমাদের শেরপুর, আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলার সদরে, এখন একটা বড় গুরুস্থানের পাশে আমাদের বাসাটা। ঠিক আছে, তো আমি ওই সময়টুকু যে সময়টুকু আমি বাইরে থাকতাম ওই সময়টুকু গুরুস্থানে বসে ফোনে কথা বলতাম অথবা ফ্রেন্ডের সাথে আড্ডা বা গান শুনতাম। আচ্ছা, তো ঘটনার দিনও আমি গান শুনছিলাম গুরুস্থানে বসে। দিনটা ছিল, রাতটা ছিল অনেক অন্ধকার। ঠিক আছে, রাত 9টার দিকে আসল ভাই। তো আমি বসে গান শুনছি, মানে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমি অনেক বেশি অন্ধকার ছিল যে আমি ফিল করি যে আমার পিছন থেকে একজন মানে কিছু একটা আমাকে মানে আক্রমণ করেছে। আচ্ছা, ঠিক আছে, তো আক্রমণ করার পর তো আমি মানে অ্যাটলিস্ট আমি ভয় পাইনি যে ভূত পেট বন্য কিছু। ঠিক আছে, তো আমি ওই সময় রসুল ভাই ভয় পাইছিলাম যে হয়তো বা গুরুস্থান থেকে কোনো জীব জানোয়ার আমাকে ধরছে। আমি লাফাচ্ছিলাম, ওটা ছাড়ানোর জন্য লাফাচ্ছিলাম। তো অনেকক্ষণ লাফানোর পর ওটা ছাড়ছিল না, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট পর এটা ছেড়ে দেয় আমাকে। ছেড়ে দেওয়ার পর আমি মানে বোকা বনে যাই আমি কেন লাফাচ্ছিলাম।
আচ্ছা। ঠিক আছে। দেন আমি আবার ওখানে বসে আমি আমার ফ্রেন্ড রনি ওকে ফোন করি, যে ফোন করে আমার হাসাহাসি করছিলাম, যে নিজে মানে বোকা হয়ে গেলাম, কি হলো। তো রাসেল ভাই আমি যেহেতু আমার কোচিং থেকে আমি পরীক্ষা দিয়ে আসছিলাম, আমার প্যান্টের পকেটে একটা স্কেল ছিল। তো স্কেল আমি বসার 2 থেকে 3 মিনিট পর স্কেলটা আমার সামনে একদম খোলা মাঠ, গুলস্থানে একদম খোলা মাঠে স্কেলটা একদম আস্তে আস্তে পড়তেছিল। আচ্ছা। তো ওইটা দেখে আমি মানে চরম ভয় পাই। এমনি খুব অন্ধকার ছিল, এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না। তো আমি ওখান থেকে আমার একদম গায়ে লোম দাঁড়িয়ে যায়, আমি একদম দৌড়ে বাসায় চলে আসি। তো বাসায় এসে কাহিনীটা আমি কাউকে বলি না, কারণ বললে হয়তো রাত্রিবেলা মা কোচিং এর সাথে যাবে, আমাকে একা যেতে দিবে না। ঘটনার দিন ছিল আপনার শনিবার, ফার্স্ট শনিবার। সেকেন্ড শনিবার আমি আমাদের বাসায় আমি ওই দিন ফ্রেন্ডের কাছ থেকে অনেক রাত করে বাসায় আসি। তো আমাদের বাসায় ডাইনিং এ আপনার কোনো বেসিন ছিল না। মা আমাদের মা আপনার ওই ডাইনিং এর উপর একটা মেলামাইনের বড় একটা গামলা রাখছিলেন, ওখানে আমরা হাত ধুইতাম আর কি, বা প্লেট পরিষ্কার করতাম। তো আমি বাসায় ফিরে দেখি সবার খাওয়া শেষ, আমি বাকি আছি। তো আমি এসেই দেখি গামলাটা একদম পানিতে ভরা, মানে হাত ধোয়ার কোনো ওয়ে নাই। তো আমি বাসায় চিল্লাইতেছিলাম যে এটা মানে পরিষ্কার করে কেন রাখে নাই। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করবো, আমি খাইতে বসি, বসবো, বসি না তখন আর কি, আমি বসবো, জাস্ট চেয়ারটা আমি টান দিছি, আমার ডাইনিং এর সাথে আমার হাত বা আমার বডি কোনো টাচ লাগে নাই। তো এই সময় আপনার আমার গামলাটা এমন ভাবে পড়ে যায়, ঠিক আছে, মানে আমার ডাইনিং এর সাথে কোনো রেডি না, এটা দূরে থাকা, একটু একদম রেডি না। আমি জাস্ট চেয়ারটা ধরছি, এই সময় আমার গামলাটা পড়ে যায় একদম ফ্লোরে, এমন ভাবে পড়ে যাতে আপনার 20 থেকে 25টা টুকরা হয়ে যায়। এটা অসম্ভব ব্যাপার, মানে একদম ঘোরা ঘোরা হয়ে যায়, ঠিক আছে, পানি সহ একদম। তো মা উঠে তো চিল্লাচিল্লি শুরু করছে, বাচ্চা আমি রাগারাগি করে এটা ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো এটাও তো বাট সবাই মা আমাকে বকাবকি করছে, বাট আমি তো বুঝতে পারছি যে কাহিনীটা কি। গত শনিবারের কাহিনীটা ওইরকম হলো। আর একটা জিনিস মিস করে গেছি, যে গত শনিবার এই কাহিনীর পর থেকে আমি সাপ, ইঁদুর, মানে বাসায় ঘুমালে চোখ বন্ধ করলে বা চোখ খুলে দেখতাম ওয়ালে হাঁটতেছে এরকম। তাই মানে জাস্ট আপনি চোখের সামনে একদম দেখতে পাচ্ছেন, চোখের সামনে। এটা কোনো কি শ্যাডোর মতো না, একদম আপনি জলজন্ত, একদম ক্লিয়ার, একদম জলজন্ত ক্লিয়ার। আমি হঠাৎ চোখ খুলে দেখতাম যে ওয়াল দিয়ে হাঁটতেছে। আমি হঠাৎ করে ভয় পেয়ে যেতাম, বাট আবার দেখতাম না কিছুই নাই। তো ফ্রেন্ডদের সাথে হাঁটতে গেলেও মাঝে মাঝে আমি লাফাইতাম, মানে এমনি লাফ দিয়ে উঠতাম, আমার নিজে চমকায় উঠতেন আর কি। হ্যাঁ, সাপ বা ইঁদুর হেঁটে যাচ্ছে। তো আমি ফ্রেন্ড অনেক সময় ফ্রেন্ডকে বলতাম না, কারণ এটা বললে সবাই হাসবে দিনের বেলাও, ঠিক আছে। তো গেল, তখন থেকে আমি নিজে একটু সতর্ক ছিলাম, রাতের বেলা একা বের হইতাম না। তো নেক্সট স্যাটারডে, পরপর 3 স্যাটারডে, কিন্তু ঘটনাটা 3টাই আপনার স্যাটারডে। তো নেক্সট স্যাটারডে আমি ওই দিন 1 সপ্তাহ তো আস্তে আস্তে ঘটনাটা ভুলে গেছি, ঠিক আছে। তো ভুলে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড ওই দিন ফোন দেয় রাত 12:30টার দিকে, তো ওর ইমার্জেন্সি ফ্লেক্সি লাগবে, ঠিক আছে। তো আমাদের বাসাটা ছিল আপনার শেরপুরের সিংপাড়া এলাকায়। তো সিংপাড়া থেকে খড়মপুর, ওখানে রাত 1টা পর্যন্ত ফ্লেক্সি দোকান খোলা থাকে। আচ্ছা। তো আমি যাবো কি যাবো না চিন্তা করলাম। আর অ্যাকচুয়ালি আমি আগে থেকে একটু রাতের বেলা বাইরে থাকতে পারতাম, ভয় পেতাম না। তো আমি বের হই রাতের বেলা ফ্লেক্সি দেওয়ার জন্য। এবং ওই জায়গায় তো একটা দেখতে মানে অনেক রাত। হ্যাঁ, মোটামুটি অনেক রাত। রাস্তায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়, 2-1টা চায়ের দোকান খোলা থাকে। তো আমি বের হই বাসা থেকে, চুরি করে বের হই বাসা থেকে, পিছন দরজা দিয়ে বের হই। তো বের হয়ে আমি যাচ্ছিলাম খড়মপুর ফাদ ভাইয়ের দোকানে যাই। তো ওখানে বসে আমি আড্ডা দিই কিছুক্ষণ, উনি অপরিচিত ছিল। তো সবসময় ফ্লেক্সি করতাম, আড্ডা দিয়ে ফ্লেক্সিও দিই। ফ্লেক্সি দিয়ে 1:15 বা 20 এরকম আমার টাইমটা মনে হচ্ছে আর কি। তো আমি বের হয়ে আমি 3 রাস্তা মজা শেরপুর থেকে শুনতেছি, ওরা নিশ্চয়ই বুঝতে পারছে যে মোড় থেকে আমি বাসার দিকে যাব, আমার বাসার দিকে রান করবো। তো এই সময় দেখি একটা মেয়ে, টোটাল আপনার মেয়েটার ড্রেসটা হচ্ছে একদম সাদা জামা, ক্লাস 3-4 মেয়েরা যেরকম পরে ফ্রক, কিন্তু নিচের লাল পাড়, ইভেন পায়ে আলতা দেওয়া, আর পিছন থেকে আমি চুলগুলো দেখলাম একদম মানে কোমরের নিচ পর্যন্ত। আচ্ছা। তা আমি হেঁটে যাচ্ছি, আমার কোনো কিছু কনসেন্ট্রেশন নাই যে রাত 1টার সময় একটা মেয়ে মানুষ অসম্ভব। আর আমার এদিকে কোনো খেয়াল নাই, মানে আমি জাস্ট ইমপ্রেসড যে আমি মেয়েটার পিছনে যাচ্ছিলাম, ঠিক আছে। মেয়েটার পিছনে যাচ্ছি, আমি মানে আমাকে অদ্ভুত ভাবে টেনে নিয়ে যাচ্ছে আর কি মেয়েটা, অন্য কোনো দিকে আমার কোনো খেয়াল নেই। আমি যাচ্ছি। তো আমাদের খড়মপুর মোড় থেকে হেঁটে কলেজের সামনে আপনার ডান দিকে টার্ন করলে আপনার ডিসি অফিস আমাদের শেরপুরে। তো ডিসি অফিসের সামনে আপনার পুকুর, আমি ওই পর্যন্ত হেঁটে যাচ্ছি। তখন আমার 10 থেকে 15 হাত আপনার ডিস্টেন্স মেয়েটার সাথে, আমি কোনোভাবে ধরতে পারছি না, বাট আমার খুব ইচ্ছা হচ্ছে মেয়েটার সাথে কথা বলবো। আচ্ছা। তো আমি যখন পুকুরটার সামনে আসি, তখন মানে আমার সেন্স ফিরে, যেটা আমি মানে কোথায় আসছি, মানে অনেক রাত। তো আমি তো বাসা থেকে বেরিয়েছি রাত 12:30টার দিকে। তো আমি তখন দাঁড়াই আমি ফোন বের করি, দেখি আমার ফোনে অনেকগুলো ফোন আসছে,
আমাকে যে ফোন দিচ্ছিল অনেকগুলো ফোন দিছে। তো আমি ঘড়ি দেখি রাত 3টা বাজে। আচ্ছা। তখন আমি শক, মানে আমি তখন ভয়টা পাই। আমার একদম মানে অন্ধকার এবং ওইদিকে রুট লাইট গুলো অফ থাকে, নষ্ট থাকে, অনেক অফ থাকে। তো আমি ওই সময় প্রচন্ড ভয় পাই এবং দাঁড়াই যাই ওখানে। আমি দাঁড়ানোর সাথে মেয়েটাও দাঁড়াইছে। আমি ঘড়ি যখন 3টা দেখছি, কারণ আমি কলমপুর থেকে ডিসি অফিসে আসতে আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, হেঁটে আসলে 12 থেকে 15 মিনিট লাগে। তো আমি রাত 3টা বাজে কিভাবে সময়, আমি তো এত বেশি হাঁটি নাই। রাইট। ঠিক আছে। তো আমি রাসেল ভাই তখন দেখি মেয়েটা আমার দিকে আসতেছে। ঠিক আছে। আমি জাস্ট তাকাই আছি, ইভেন আমি নড়তেও পারছি না, দৌড়াতেও পারছি না। আমি একদম ঠান্ডা, একদম জমে গেছে। তো এই সময় আসছে, তো এসে মেয়েটা আমাকে টাচ করে। আমাকে টাচ করার সাথে সাথে আমি জ্ঞান হারাই। ঠিক আছে। টাচ করার সাথে সাথে জ্ঞান হারাই। তো জ্ঞান আমার যখন ফিরে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমি যখন জ্ঞান ফিরে তখন আমি গুরুস্থানে। এটা কি বলেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার। আমি আর ছোট থেকে মানে আমি ওই জায়গাটাই, যে জায়গাটা বেশি খেলাধুলা করি, ইভেন কথা বলি, ফার্স্ট ঘটনাটা যেখানে হয়েছে, ইভেন সবসময় ওই জায়গাটা দিয়ে থাকি। ইভেন আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা সবসময় ওখানে যাইতাম, যেখানে সন্ধ্যার পরে অনেকে যাইতে ভয় পাবে একা। তো আমি জ্ঞান ফিরে আমাদের এলাকায় একটা মিয়াদ ভাই, মানে আমাদের সিংপাড়ার মিয়াদ ভাই, সবাই চিনবে মানে এলাকার। তো উনি এসে আমাকে আমার ঘুম ভাঙায়, আমাকে জাগায় আর কি। তো আমি উঠি, ওঠার পর আমাকে বলে তুই এখানে শুয়ে আসছিস কেন? আর ব্যাপারটা ওর কাছে তো ওয়ার্ড লাগে না, কারণ ও জানে যে আমি এই জায়গায় এসে ফোনে কথা বলার জন্য বা যেখানে কারণে হোক আমাকে কেউ খুঁজে না পেলে আমাকে ওখানেই পাবে। রাইট। তো আমি আমি তো অবাক হয়ে যাই যে আমি এখানে কিভাবে। তখন আমার পুরো রাতের কাহিনীটা মনে পড়ছিল। ইভেন বাসায় এখন আমার ভাইয়া শুনছে, জুয়েল, ও সিলেট থাকে। ওই দিন সকালবেলা বাসায় গিয়ে আমাকে মার খাইতে হয়েছিল যে আমি রাতের বেলা বাসা থেকে চলে গেছি। আচ্ছা। ঠিক আছে। ও আমাকে মারছে, তারপর আমি কাহিনীটা ওকে, মানে ও তখন বলা হয় নাই, পরে অবশ্যই শেয়ার করা হয়েছে। এই ছিল আমার কাহিনী রাসেল ভাই। তো হ্যাঁ, তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে ইন্ডিয়ার লাদাখ। আপনারা অনেকে ছিলেন, খুব একটা ফেমাস টুরিস্ট স্পট, বাট ওখানে অনেক প্যারানর্মাল হয়। আর আমার ফ্রেন্ড যেটা বলেছেন ওনার আত্মীয়র সাথে, মানে এটা ঘটনা আর কি। আর এটা নিয়ে ইন্ডিয়ান টাইমস আর ইন্ডিয়ান অনেক নিউজ পেপার মেনশন করছি না, যেটা ভুলে মেনশন করে ফেলছি, বাট আর্টিকেলও লেখা হয়েছে। আচ্ছা। ইভেন একটা ফেমাস শো করা হয়েছিল, মানে প্যারানর্মাল শো, ওখানে অনেক এই জিনিসটা নিয়ে টানা হয়েছে। তো একটা ট্রু স্টোরি আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্যামিলির, যেটা একটা ফ্যামিলিতে বাবা, মা আর একটা মেয়ে। সো বেসিক্যালি যেটা হয়, ওরা তিনজন মিলে হানিমুনে যায়, মানে ওর আব্বু, ওর আম্মু আর ওনার যে মেয়েটা থাকে, ওনারা সবাই হানিমুনে যায় কিছুদিন পর। সো সবাই যায় একসাথে। হানিমুন বলতে গেলে একটা ছোট একটা লাদাখের ট্রিপ। ঠিক আছে। সো ওরা যাওয়ার পর ওর মাকে হঠাৎ করে একটা হোটেল ছিল, হোটেলের নাম নিচ্ছি না। তো ওই হোটেলের গার্ডেনে যখন ওরা যায় তখন ও পজেস হয়ে যায় মাটা। ঠিক আছে। পজিশন হওয়ার পর পরে যেটা জানলো, অনেকে ওখানে প্রিস্ট দেখালো। তো উনি বোম্বেতে যখন আসে ওনার ইয়াতে, তো বোম্বেতে আসার পর ওনাকে মানে দেখা গেল 7টা জিন পজেস্ট করছে ওনাকে। আচ্ছা। আর অনেকে বলে 7টা স্পিরিট, যেটা ইংলিশে বলে আর কি। তো করার পর ওর মাকে 12 বছর প্রায় রাসেল ভাই হিন্দু পন্ডিত থেকে শুরু করে মুসলিমের মোল্লার থেকে শুরু করে সবার কাছে গেছেন আর কি, সবার কাছে গেল আর কি। সব রিলিজনের গেল, কোন সুফি লোকদেরকে দরবার দেখালো, কিচ্ছু হলো না। আর 12 বছর আর কি ওই জিনিসটা পজেস করে আসে, 7টা জিন আর কি। আচ্ছা। সো করার পর যখন মেয়েটা বড় হয় আস্তে আস্তে, তখন একটা মোল্লা, একটা খুবই ফেমাস মোল্লা, যেটা একটা জায়গা আছে, না মেনশন করবো না মোল্লাটা কোথা থেকে। সো উনি বলেছেন কি, তুমি একটা কাজ করবা, যখন তোমার মেয়ে 18 বছর, তোমার মেয়েকে মা থেকে দূর করে দিবা। অথচ মাটা একটা রুমে পড়ে থাকতো, কেউ ওখানে ঢুকতো না, কোনো খাওয়া নেই, পা হাত মোড়াতো, ওয়েট পজিশন নিত। আমরা জানি আমাদের বডিতে 206টা বোন, 206 বোনস থাকে। এমন কোনো বোন নাই যে সে ভাঙে নেই, ভাঙতো, মোড়াইতো হাত, মানে মাটা পজিশন কারণে, যেটা নর্মাল ছবিতে দেখা হয়, ওভাবে করতো। তারপর করার পর তো একে বড় হলে কি মাথায় দূর, যাতে ওর মেয়েকে পজেস না করে পরে। তো অনেকক্ষণ পর 18 বছর যখন মেয়েটা হয়েছে, মেয়েটা ইউএসএ চলে যায়। ইউএসএ থেকে আবার আসে বেড়াতে, মাকে তো দেখতে দেন ওর বাবা। তারপর আর কি যেটা হয়, ওর মেয়ে যখন ইউএসএ তে যায়, তখন একটা খুব ফেমাস, একটা খুবই
যারা এক্সোরসিজম প্রফেশনাল আছে, যারা হিডেন থাকে, বুদ্ধিস্ট কিন্তু ওই প্রিস্টটা, আচ্ছা তো ওকে ডেকে নিয়ে আসলো আর কি ইউএসএ, তোর মাকে ঠিক করানোর জন্য, যাতে ওর মাকে দেখবে আর কি। সো ওরা চেষ্টা করছে লাস্ট টাইম একটা এক্সোরসিজম পারফর্ম করতে। যদি এবং এইটাই সবচেয়ে মানে আজব টাইপের এক্সারসাইজ। হ্যাঁ। হ্যাঁ সেটাই। এক্সোরসিজমের কিছু রুল হচ্ছে, যেটা যখন একটা মানুষ পজেস্ট করে আছে ওর চোখে না দেখতে। আমি সবার জন্য একটু বলি যে এক্সারসাইজম হচ্ছে আমরা যেটা বলি আমাদের এখানেও বলা হয় যে কোনো কিছু ছাড়ানো আর কি। হ্যাঁ, আপনি হয়তো পজেস্ট আছেন, যে আপনার পজেস্ট সেটা সেটা থেকে আপনাকে ছাড়ানো বা ঝাড়া ঝাড়া আর কি, এরকম হ্যাঁ। টাইপের কিছু একটা। ওকে ফাইন। সো ওর রুল ছিল কি কেউ ওই জিনিসটা চোখে দেখবা না। সো তো ওটার পরের পর মানে সবাইকে বোঝানো হলো, তোমার আম্মু ভিতর থেকে আওয়াজ করবে, হ্যাঁ আমি তোমার আম্মু, আমাকে বাঁচাও, হ্যাঁ বলবা না আর কি, সহজে বলবা না। সো ও করলো, ফার্স্ট টাইম এক্সারসাইজ পারফর্ম করলো, কোনো লাভ হলো না। আচ্ছা সেকেন্ড টাইম যখন এক্সারসাইজ পারফর্ম করতে যায় বুদ্ধিস্ট প্রিস্টটা, সে খুব একটা ফেমাস প্রিস্ট, ডক্টর কি যেন আমি ভুলে গেছি নামটা, খেয়াল নেই আর কি। তো ওই ডক্টরটা বললো কি যে আচ্ছা আমি সেকেন্ড টাইম পারফর্ম করব, ঠিক আছে, এবার পসিবিলিটি লাগছে। তো সেকেন্ড টাইম যখন পারফর্ম করতে যায় এক্সারসাইজ, তখন হয় কি ওর মেয়েটা না লাদাখের ওই জায়গাটা যেখান থেকে ওর মা পৌঁছেছিল ওখানকার হিস্ট্রি জানতে চায়, ব্যাকগ্রাউন্ড। সঙ্গীতটা যায় ব্যাকগ্রাউন্ড জানা শুরু হলো, কি ছিলটা কি ওই জায়গায় আর কি, কেন এরকম হলো, কেন এরকম হলো, রিজনটা কি। সো কিছু অনেক হিস্ট্রি ঘাটার পর গুগলে সার্চ করলো, মানে অনেক রিসার্চ করছে সে ওই জায়গা ব্যাপারে, জমিন জমান যা ছিল ওখানে লাদাখের অনেক আগে আগে। হঠাৎ করে মানে কি যখন লাদাখ একটা সেপারেট স্টেট ছিল, তখন ওখানে একটা বাসা একটা বিল্ডিং নাম বাসা হওয়া হতো, তো বাসা ধসে পড়ে যায়। ওই বাসার ভিতরে 7টা জিন ছিল না মানুষ ছিল, আমি এটা সঠিক বলতে পারতেছি না, বাট 7টা একটা এন্টিটি ছিল এক ধরনের, ঠিক আছে। আচ্ছা ওই 7 জন মিলে প্রজেস করছে আর কি। আচ্ছা। বা তারা কি তাকে ধসে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। তো মেয়েটা কি করছে, 7টা যারা মারা গেছে বা যারা জিন টিন মারা গেছে, তো ওদের নাম জানলো আগে। আচ্ছা। নাম জেনে 7 জনের নাম নিয়ে গেল। যেহেতু এক্সোরসিজম কাজ করতেছে না, এখন মানুষের নামে, মানুষ বলে না মানুষের পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল, মানুষের বুদ্ধি। সো কি করলো, 7 জনের মানুষের নাম জানো, নাম জেনে গেল ও ইয়ার কাছে। এক্সোরসিজম পারফর্ম করছে, নর্মাল হচ্ছে না, অনেক চেষ্টা করে হয় না, মানে রোজ ওয়াটার ছিল, অনেক কিছুই হয় না। আর বুদ্ধিস্টের এক্সোরসিজম খুব ডিফারেন্ট হয়। বুদ্ধিস্টের এক্সোরসিজম হয় ওরা এক ধরনের বাঁশি বাজায়, ঢোল বাজায় এক ধরনের, আর ওকে সার্কেল করে অনেকগুলি বুদ্ধিস্ট প্রিস্ট মিলে এক্সোরসিজম পারফর্ম করে। ইউটিউবে দেখতে পারবেন। আর যেহেতু করতেছে হচ্ছে না আর কি, তো অনেক হচ্ছে না। তারপর মেয়েটা কি করলো, মেয়েটা যে ওর মার কাছে গেল, গিয়ে বললো হ্যাঁ অমুক তোমাদের 7 জনের মধ্যে এই লোক, মনে করেন এক্স আর কি লোকের নাম, তোমাদের 7 জনের মধ্যে যে নাম এক্স আছে ও আমার কাছে আসছিল কালকে রাত্রে। আচ্ছা। ও বলছে আমার বাসায় একা, আমার সাথে আমাকে ও একা প্রজেস করবে। ট্রিক, এটা ট্রিক আর কি, মাইন্ড ট্রিক। ওদের ভিতরে 7টা জিনের মধ্যে একটা ঝগড়া লাগানোর জন্য। তো এভেন্চুয়ালি এটা কাজ করলো। তো ও প্রথমে ওই 7 জন শখ হলো কি, তুই কেমনে জানলি কি যে আমাদের নাম এটা, ওরা তো শখ। তো ওদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল। ওখানে খালি কর্নার রুমে মানে 7টা ভয়েসের কথা হচ্ছে, ওরা মানে মানে সবাই শুনতে পাচ্ছে, সবাই দেখতেছে, 7 জনের সাথে আলাপ করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওরা আলাপ করতেছে। ও বলে না আমি ছাড়বো না, মানে আমি থাকবো। ও বলে না আমি থাকবো। ওই 7 জনের মধ্যে সব ধরনের এজের লোক ছিল, বাচ্চা ছিল, মানে নর্মাল বাবু, মানে 40-30 ইয়ার্স, সব গ্রুপ, মানে 6 কম্বিনেশন গ্রুপের এজ লোক ছিল। ওরা নিজের মধ্যে ঝগড়া করতে করতে, আর এখানে কি করছে, এরা এক্সোরসিজম চালু করে দিছে, যেহেতু ওদেরকে বিজি করে দিল আর কি। ওরা 7 জনের মধ্যে কনফিউজড হয়ে গেল। তো বিজি করে উনি কি করলো, এক্সোরসিজম পারফর্ম করছে। এক্সোরসিজম পারফর্ম করে যেহেতু ওর পাওয়ারটা কমে গেছে আর কি, এক্সোরসিজম পারফর্ম করে ইয়াটা হয়ে গেল আর কি, এক্সোরসিজম সাকসেসফুল হলো। 7 জন ইয়াটা ছেড়ে দিল। ছাড়ার পর এখন হলো কি, ইভেন্চুয়ালি ওর মাটা মারা যায় লাস্টের দিকে। মানে ওর বডি যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, বম্বের একটা খুব ফেমাস, আমার ফ্রেন্ডটা বলতে ছত্রপতি শিবাজি টার্মিনাল একটা স্টেশন আছে ইন্ডিয়াতে,
ওই ট্রেনে, লোকাল ট্রেনে মাকে এমনি উঠায় নিয়ে যাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। নিয়ে যে রাস্তার মধ্যে ওর মা দম আটকে নেয়, ওই স্টেশনে আর কি, হুম হুম হুম। তো রেলওয়ে স্টেশন যেটা হয় ওখানে দম আটকে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার আগে। ডক্টর কাছে নিয়ে যাওয়ার পোস্টমর্টম করবো বললো 206, মানে ভিতরে যত বোন ছিল সব তো ভাঙ্গাই, সব ভাঙা। সব ভাঙ্গে গেছে। আচ্ছা তাদের যে শখ হলো কেমনে একটা মানুষ জীবিত আচ্ছা থাকে। আমি একটা জিনিস জাস্ট জানতে চাচ্ছি যে মানে আমি জাস্ট ভাবছিলাম এরকম যে এরকম কি হতে পারে, মানে ডাক্তার কি এরকম কিছু বলেছিল যে ওনার কোনো মেন্টাল ঝামেলা টামেলা ছিল, এরকম কোনো কিছু? ডক্টর যেহেতু ওর সবকিছু চেক করলো, আপনি জানেন প্রত্যেকটা জিনিস চেক করা হয়, হুম হুম হুম। নর্মাল ব্রেনের যেটা হুম, হুম। সেলস নর্মাল ফাংশন করছে গুলো না, সব ঠিক আছে, দ্যাটস জাস্ট বিকজ বোনস, প্রত্যেকটা বোনস ভাঙ্গা বডিতে। আর এটাও বলছিল ডক্টর দ্যাট এতদিন মানুষ কেমনে না খায় থাকতে পারে। আচ্ছা 12 years of position with 7 genes. Interesting. সো এই জিনিসটা অনেকে জানি না, স্পিরিটস বলে, এটা ইন্ডিয়াতে কিন্তু একটা ফেমাস কাহিনী, এটার উপর অনেক বড় একটা ইয়াও আসছে আর কি, ইউটিউবে ভিডিও। হ্যাঁ, যারা ইন্ডিয়ান যারা ইন্ডিয়াতে আছেন এই মুহূর্তে হ্যাঁ। নিশ্চয়ই আমাদের আরো আপডেট দিতে পারবেন। আপডেটস আমরা চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা অবশ্যই এই ঘটনাটা আরো মানে যারা জানেন, Details এ আর হ্যাঁ কি। সেটাই সেটাই সেটাই। সো বেসিক্যালি তো ডক্টর গেল, তো চেক করলো, ডক্টর তো বললো এরকম কেস তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আর কি। সো বেসিক্যালি মা ইভেন্চুয়ালি মারা যায়, এটা খুব একটা বড় লস। আই হোপ মানে এটা খুব একটা বড় লস আর কি, এটা খুব আর্টিকেলসে আসলো, মানে হইচই করলো আর কি স্টেটের মধ্যে। ইন্ডিয়ার নর্মাল স্টেট নিউজ পেপার যেটা হয়, মহারাষ্ট্র নিউজ পেপার, ওখানে অনেকবার পাবলিশ করা হয়েছে আর কি। তো এই আর কি ঘটনাটা রাসেল ভাই, 7টা জিনের